রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র নিয়ে আলোচনা করেছি, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকস। আজকে আমরা বাকি অংশ ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের পরবর্তী অংশটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ফ্যারাডের সাথে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করব। ফ্যারাডে ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা ফ্যারাডের প্রথম সূত্র থেকে জানি, গাণিতিক রূপ থেকে আমরা জানি। ফ্যারাডের প্রথম সূত্র থেকে পাই ডাব্লু সমান জেড কিউ, আর সমন্বয় সূত্র থেকে পাই কি পাই বলতো? দুটো সূত্র যে সমন্বয় রূপ, ডাব্লু সমান ই কিউ বাই এফ, তাই কি না বলো? আবার এই দুটো সূত্র থেকে তাহলে আমরা কি লিখতে পারবো? জেড কিউ ইকুয়াল ডাব্লু কিউ বাই এফ। কিউ কিউ কেটে গেলে কি হবে? ই ইকুয়াল জেড এফ। ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে কোনো পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্কর সাথে এই হলো সম্পর্ক। খুব সহজ আছে। আবার বলছি, ফ্যারাডের আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে যদি সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে আমরা ফ্যারাডের প্রথম সূত্র থেকে পাই ডাব্লু সমান জেড কিউ, এবং সমন্বয় সূত্র থেকে পাই ডাব্লু সমান ই কিউ বাই এফ। আর এই দুটো সূত্রকে যদি তুলনা করি, তাহলে জেড কিউ ইকুয়াল ই কিউ বাই এফ, অর্থাৎ ই ইকুয়াল জেড এফ। বোঝা গেছে? অর্থাৎ আমরা বলতে পারি জেড সমান ই বাই এফ। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান তুল্যাঙ্ক ভার বাই ফ্যারাডে। এই হলো এই দুটো রাশির মধ্যে সম্পর্ক। সহজ আছে, বোঝা গেছে? আমরা এবার দেখব কোন একটা পদার্থের 1 গ্রাম তুল্যাঙ্ক উৎপন্ন করার জন্য কতটা তড়িতের প্রয়োজন। যে কোনো একটা পদার্থের 1 গ্রাম তুল্যাঙ্ক যদি তড়িৎ দ্বারা উৎপন্ন করতে চাই, তাহলে কতটা পদার্থের প্রয়োজন হবে? 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ উৎপন্ন করতে প্রয়োজনীয় তড়িৎ। কতটা তড়িৎ লাগবে বলো তো? যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্যাঙ্ক উৎপন্ন করার জন্য কতটা তড়িৎ লাগবে আমরা খুব সহজেই একটা মান নির্ণয় করতে পারি। যেমন আমরা ফ্যারাডের প্রথম সূত্র থেকে পাই, ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি বলতে পারি বলো তো? ডাব্লু সমান, আমরা সমন্বয় সূত্র থেকে আমরা দেখব সমন্বয় সূত্র থেকে কি পাই? ডাব্লু সমান ই কিউ বাই এফ, তাই কি না? এবার 1 গ্রাম তুল্যাঙ্ক কতটা পদার্থ উৎপন্ন করব? 1 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক, ডাব্লু সমান 1 গ্রাম তুল্যাঙ্ক, আবার 1 গ্রাম তুল্যাঙ্ক সমান ই, অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম? ডাব্লু সমান ই। এই ফর্মুলায় বসিয়ে দিব। তাহলে কি হবে বলো? ই সমান ই কিউ বাই এফ, অর্থাৎ কিউ সমান 1 এফ। কথাটার মানে কি বলো তো? 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ যদি আমি উৎপন্ন করতে চাই, তাহলে তড়িতের পরিমাণ হবে 1 ফ্যারাডে। ফলে যে কোনো পদার্থের মধ্য দিয়ে 1 গ্রাম তুল্যাঙ্ক যদি তড়িৎ চালনা করা যায়, তাহলে ওই পদার্থটার 1 গ্রাম তুল্যাঙ্ক উৎপন্ন হবে। বোঝা গেছে? আবার বলছি যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ উৎপন্ন করার জন্য প্রয়োজনীয় তড়িতের পরিমাণ আমরা খুব সহজে বার করতে পারি। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ, 1 গ্রাম তুল্যাঙ্ক
পদার্থ উৎপন্ন করতে বা সঞ্চিত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত হবে? 1 ফ্যারাডে। আমরা খুব সহজে এটাকে প্রমাণ করতে পারি। এবার আমরা দেখব ফ্যারাডের অ্যাভোগাড্রো সংখ্যা এবং ইলেকট্রনের আধানের মধ্যে সম্পর্ক। ফ্যারাডে অ্যাভোগাড্রো সংখ্যা ও ইলেকট্রনের আধানের মধ্যে সম্পর্ক। এদের মধ্যে কি আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। ঠিক আছে, বুঝা গেছে তো? খুব সহজ। দেখো, এটা প্রমাণ করার জন্য আমরা শুরু করব 1 গ্রাম আয়ন। 1 গ্রাম আয়ন সমান 1 গ্রাম তুলাঙ্ক আয়ন ইন্টু যোজ্যতা। 1 গ্রাম আয়নের মধ্যে কতগুলো আয়ন থাকবে? 1 গ্রাম তুলাঙ্ক আয়নের মধ্যে যতগুলো আয়ন থাকে তাকে যোজ্যতা দিয়ে গুণ করলে পাওয়া যায়। এবার আমরা কি করব? 1 গ্রাম আয়নের চার্জ আধান বের করব। 1 গ্রাম আয়নের চার্জ সমান কত হবে? 1 গ্রাম তুলাঙ্ক আয়নের চার্জ। আমরা 1 গ্রাম আয়নের চার্জ যদি বের করি তাহলে কি করে বের করব? 1 গ্রাম তুলাঙ্ক আয়নের চার্জকে যোজ্যতা দিয়ে গুণ করব। তাহলে 1 গ্রাম তুলাঙ্ক আয়নের চার্জ ইন্টু যোজ্যতা। ঠিক আছে, এবার 1 গ্রাম আয়নের চার্জ সমান কি হবে? আমরা জানি 1 গ্রাম তুলাঙ্ক আয়নের চার্জ সমান কত হবে? 1 গ্রাম তুলাঙ্ক আয়ন যদি থাকে তার মোট চার্জ কত হবে? 1 ফ্যারাডে। তাহলে 1 গ্রাম তুলাঙ্ক আয়নের চার্জ সমান 1 ফ্যারাডে। আর আমরা যোজ্যতা ধরে নিলাম n, তাহলে যোজ্যতা সমান n ধরে নিলাম। বোঝা গেছে তো? আর 1 গ্রাম তুলাঙ্ক আয়নের চার্জ সমান 1 ফ্যারাডে। 1 গ্রাম তুলাঙ্ক আয়নের চার্জ কত হবে? 1 ফ্যারাডে। এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে এটা পেলাম। এবার 1 গ্রাম আয়নের মধ্যে কতগুলো আয়ন থাকবে বলো তো? 1 গ্রাম আয়নের মধ্যে কতগুলো আয়ন থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে। তাহলে আমরা বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক আয়নের চার্জ কি হবে? সমান এত। তাহলে একটি আয়নের চার্জ কত হবে? একটি আয়নের চার্জ সমান n ইন্টু f/n। তাই হবে কি না বলো? তাহলে একটি আয়নের চার্জ পেয়ে গেলাম। এবার একটি ইলেকট্রনের চার্জ যদি E ধরি তাহলে E সমান হবে f/n। কেন? কারণ যোজ্যতা ইলেকট্রনের 1 ধরা। একটা ইলেকট্রন, কোনো একটা পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে একযোজী আয়নে পরিণত হয়। ফলে এক্ষেত্রে n এর মান যদি 1 ধরি তাহলে আমরা পাবো E সমান f/n। সুতরাং আমরা ইলেকট্রনের আধান, অ্যাভোগাড্রো সংখ্যা এবং ফ্যারাডের মধ্যে আমরা এই সম্পর্কটা সহজে প্রমাণ করতে পারি। বোঝা গেছে? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা, ফ্যারাডে এবং ইলেকট্রনের আধানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে গেলে এই লাইনটা দিয়ে আমাদের শুরু করতে হবে। কি? 1 গ্রাম আয়ন সমান 1 গ্রাম তুলাঙ্ক আয়ন ইন্টু যোজ্যতা। তাহলে 1 গ্রাম আয়নের চার্জ সমান 1 গ্রাম তুলাঙ্ক আয়নের চার্জ ইন্টু যোজ্যতা। আমরা যোজ্যতাকে n ধরে নিলাম। আর আমরা জানি 1 গ্রাম তুলাঙ্ক যে কোনো আয়নের চার্জ 1 ফ্যারাডে সমান হয়। সেই মান দুটোকে যদি বসিয়ে দিই তাহলে একটি ইলেকট্রনের চার্জ যদি E ধরি বা আধান E ধরি তাহলে E সমান হবে f/n। কারণ কোনো পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে একযোজী আয়নে পরিণত হবে। ফলে এক্ষেত্রে ইলেকট্রনের আধান 1 হবে এবং E সমান হবে f/n। এটাই ক্ষুদ্রতম f/n। এটাই হলো একটা চার্জের, একটা আয়নের ক্ষুদ্রতম আধান। এর থেকে কম আধান হতে পারে না। সবগুলোই এর সরল গুণিতক হবে।
বোঝা গেছে? সুতরাং এই জায়গা থেকে আমরা কি করতে পারি, ইলেকট্রনের মান বের করতে পারি। আমার কথা বোঝা গেছে? কি করতে পারি, যদি একটি ইলেকট্রনের আধান বা অ্যাভোগাড্রো সংখ্যার মান আমরা বের করতে পারি। যেমন একটি ইলেকট্রনের আধান কত হবে বলো তো? একটি ইলেকট্রনের আধান ই সমান F/n। মানগুলো যদি বসিয়ে দেওয়া যায়, ফ্যারাডের মান জানা আছে আমাদের, আর অ্যাভোগাড্রো 6.022 10⁻23 সমান হবে 1.66 × 10⁻⁻19 কুলম। আমরা একই রকম অ্যাভোগাড্রো সংখ্যার মান বের করতে পারি। এন এর মান কত হবে? এন এর মান সেক্ষেত্রে এন সমান কী হবে? F/n। এফের মান কত? 96,500 কুলম। আর এর ই এর মান কত? 1.66 × 10⁻⁻19 সমান 6.022 10⁻23। এভাবে আমরা যেমন একটি ইলেকট্রন আধান বের করতে পারি, ঠিক তেমনি অ্যাভোগাড্রো সংখ্যার মানও বের করতে পারি। তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারে উৎপন্ন তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারে উৎপন্ন তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের মল সংখ্যা। বলতে পারবে যে কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কতটা তড়িৎ পাঠালে কত মল তড়িৎ দ্বারে উৎপন্ন হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টার্ম। বোঝা গেছে? আমরা তড়িৎ বিশ্লেষণের ফলে যে তড়িৎ দ্বারে পদার্থ উৎপন্ন হয় তার মল সংখ্যা যদি নির্ণয় করতে পারি, তাহলে পরমাণু সংখ্যা, অণু সংখ্যা সবই নির্ণয় করতে পারবো। তো মল সংখ্যা কী করে নির্ণয় করবো, সেটা কিন্তু নির্ভর করবে বিভিন্ন ফ্যাক্টরের উপর। যেমন যদি একযোজী হয়, যে পদার্থটা উৎপন্ন হবে তড়িৎ দ্বারা, সেটা যদি একযোজী এবং এক পরমাণু হয়, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করবে। যদি একযোজী এক পরমাণু হয়, এক পরমাণু, উদাহরণ যেমন সিলভার, যেমন কপার, বোঝা গেছে? এই সমস্ত এই টাইপের যদি হয়, তাহলে কি হবে বলো তো? কতটা পদার্থ উৎপন্ন হবে? আমরা যদি দেখি, তাহলে সিলভারের কথায় যদি বলি, একটা ইলেকট্রন গ্রহণ করবে, সিলভারে পরিণত হবে। ফলে 1 মল সিলভার কি করবে? 1 মল ইলেকট্রন নিয়ে 1 মল সিলভার পরমাণুতে পরিণত হবে। হবে কি না বলো? তাহলে আবার আমরা জানি 1 মল যে কোনো আয়নের আধান সমান 1 ফ্যারাডে। সুতরাং 1 মল সিলভার আয়ন কি করবে? সিলভারে পরিণত হবে 1 ফ্যারাডে তড়িৎ দ্বারা 1 মল সিলভারে পরিণত হবে। কাজেই আমরা বলতে পারি একযোজী কি বলতো? একযোজী আয়ন 1 ফ্যারাডে দ্বারা 1 মল উৎপন্ন হবে। বোঝা গেছে কথাটা? 1 মল উৎপন্ন হবে। এই হলো একযোজী পরমাণুর ক্ষেত্রে। কোনো অসুবিধা? সহজ আছে জিনিসটা। যেমন উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে একযোজী যদি পরমাণু হয়, একযোজী এবং 1 পরমাণু, তাহলে আমরা এই সমীকরণটা থেকে দেখতে পাচ্ছি একযোজীর 1 মল ইলেকট্রন গ্রহণ করে 1 মল পরমাণুতে পরিণত হবে। আর যেহেতু এদের যোজ্যতা 1, ফলে 1 মল সমান 1 গ্রাম পরমাণু সমান 1 মল। বোঝা গেছে? সুতরাং আমরা বলতে পারি খুব সহজে, একযোজী যদি হয় এবং 1 পরমাণু যদি হয়, তাহলে 1 ফ্যারাডের তড়িৎ 1 মল উৎপন্ন করবে। আমরা দেখব দ্বিযোজী যদি হয় তাহলে কি হবে? দ্বিযোজী 1 পরমাণু, তাহলে কি হবে বলো তো? 1 পরমাণু যেমন কপার, জিঙ্ক ইত্যাদি যদি হয়, তাহলে কি হবে? কপার, জিঙ্ক। এদের ক্ষেত্রে কি হবে? দেখো, কপার 2 মল ইলেকট্রন গ্রহণ করে 1 মল কপার তৈরি হবে। তাহলে 1 মল কপার প্লাস আয়ন 2 মল ইলেকট্রন গ্রহণ করবে এবং 1 মল কপার উৎপন্ন করবে।
তাই করবে কি না, খুব সহজ আছে। দেখো বিক্রিয়াটা থেকে আমরা খুব সহজে বলে দিতে পারি। তাহলে এখান থেকে দেখো দেখি, তাহলে 2 মল সমান আবার কত, 2 ফ্যারাডে। 2 মল 1 মল ইলেকট্রন সমান 1 ফ্যারাডে, তাহলে 2 মল 2 ফ্যারাডে। তাহলে দ্বিযোজী এক পরমাণু যদি হয় তাহলে 2 ফ্যারাডে উৎপন্ন করে 1 মল, তাহলে 1 ফ্যারাডে উৎপন্ন করবে কত বলো তো, হাফ মল। ফলে কোনো তড়িৎ বিশ্লেষে দ্বিযোজী এক পরমাণু যদি হয়, দ্বিযোজী এক পরমাণু কোনো আয়ন বা পদার্থের মধ্য দিয়ে যদি 1 ফ্যারাডে তড়িৎ চালনা করা যায় তাহলে হাফ মল ওই পদার্থটা উৎপন্ন হবে। খুব সহজে আমরা বলে দিতে পারি। বোঝা গেছে আমার কথাটা? আমরা যদি দ্বিযোজী না নিয়ে ত্রিযোজী নিই তাহলে কী হবে বলো তো, ত্রিযোজী আয়নের ক্ষেত্রে ত্রিযোজী এক পরমাণু, তাহলে বলতে পারবে 1 ফ্যারাডে কতটা তড়িৎ কতটা পদার্থ উৎপন্ন করবে, 1 পরমাণু। যেমন অ্যালুমিনিয়াম কি করবে, এভাবে উৎপন্ন হবে। তাহলে 1 মল অ্যালুমিনিয়াম আয়ন 3 মল ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম তৈরি করবে। 3 মল আবার 3 ফ্যারাডে, তাহলে 3 ফ্যারাডে উৎপন্ন করে 1 মল অ্যালুমিনিয়াম, ত্রিযোজী যেহেতু, তাহলে 1 ফ্যারাডে তৈরি করবে কত মল, 1/3 মল। এইভাবে আমরা খুব সহজে বলে দিতে পারি যে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ কত মল পদার্থ তড়িৎ দ্বারা উৎপন্ন করবে বা দ্রবীভূত করে। আমরা খুব সহজে এই বিক্রিয়াটা দিয়ে বলে দিতে পারি। বোঝা গেছে? আবার যদি এইরকম হয় দ্বিযোজী দ্বিপরমাণু, যেমন মনে করো অক্সিজেন O-2 তৈরি করলো, এটা হলো দ্বিযোজী দ্বিপরমাণু। মনে রাখবে দ্বিযোজী দ্বিপরমাণু যদি হয়, দ্বিযোজী দ্বিপরমাণু, তাহলে কি হবে বলো তো, যেমন উদাহরণ অক্সিজেন, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি আমরা দেখি O+2, ঠিক আছে, তাহলে এটার জন্য কি হবে, 1 মল O-2 থেকে 1 মল উৎপন্ন হবে 2 মল ইলেকট্রন দ্বারা। আবার 2 মল ইলেকট্রন সমান কি 2 ফ্যারাডে, তাহলে 2 ফ্যারাডে দ্বারা উৎপন্ন হবে কত, 1 মল, তাই কিনা বলো? তাহলে 1 ফ্যারাডে দ্বারা উৎপন্ন হবে কত, হাফ মল। এটা হলো অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে, কিন্তু অক্সিজেন যেহেতু দ্বিপরমাণু, ফলে সেক্ষেত্রে 1 ফ্যারাডের দ্বারা আরও কী হবে, এখানে আরেকটা বিক্রিয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু তড়িৎ উৎপন্ন পদার্থের পরিমাণ আরও অর্ধেক হয়ে যাবে, যেহেতু দ্বিপরমাণু। ফলে আর একটা O- থেকে কি হবে, তাই হবে তো, এটা হবে। এবং এক্ষেত্রেও কী হবে, 1 ফ্যারাডের তড়িৎ হাফ মল উৎপন্ন করবে। ফলে সেক্ষেত্রে এই হাফ মল আর এই হাফ মল, তাহলে কত মল উৎপন্ন হবে, 1 ফ্যারাডের তড়িৎ, 1 ফ্যারাডের তড়িৎ উৎপন্ন করবে হাফ ইন্টু হাফ সমান 1/4 মল। ফলে দ্বিপরমাণু দ্বিযোজী যদি হয় তাহলে 1 ফ্যারাডের তড়িৎ উৎপন্ন করবে 1/4 মল। এইভাবে হিসাবটা আমাকে করতে হবে। প্রথমে আমি অক্সিজেন 1 গ্রাম পরমাণু অক্সিজেন 1 গ্রাম তুলাঙ্ক অক্সিজেন উৎপন্ন করবে। আবার আমি বলছি অক্সিজেনের একটার ক্ষেত্রে আমি হিসাব করলাম, তার জন্য হাফ মল, যেহেতু দ্বিপরমাণু, ফলে দুটো পরমাণুর ক্ষেত্রে যখন হিসাব করবো তখন এটা প্লাস এটা সমান 1/4। বোঝা গেছে? আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি ত্রিযোজী দ্বিপরমাণু, তাহলে কী হবে বলো তো, ত্রিযোজী দ্বিপরমাণু, তাহলে কি হবে, ত্রিযোজী দ্বিপরমাণু, যেমন n-3 থেকে n2 হচ্ছে, তাহলে n-3 এটা থেকে n প্লাস 3 মল ইলেকট্রন, ঠিক আছে। আবার তাহলে এখানে কত হবে, 1 মল থেকে 1 মল উৎপন্ন হবে, তার জন্য 3 মল ইলেকট্রন লাগবে। আর 3 মল ইলেকট্রন মানে কত, 3 ফ্যারাডে, তাহলে 3 ফ্যারাডে উৎপন্ন করে 1 মল n, কিন্তু যেহেতু n প্লাস n সমান n2, ঠিক আছে, তাহলে 6 ফ্যারাডে উৎপন্ন করবে কত, 1 মল n2, তাহলে 1 ফ্যারাডে উৎপন্ন করবে কত, 1/6 মল n2। দেখো কত সহজে আমরা বের করে দিতে পারি যে 1 ফ্যারাডে তড়িৎ 1/6 মল n2 তৈরি করবে, যেহেতু
এক এক মলের জন্য লাগে 3 ফ্যারাডে। সুতরাং দুটো পরমাণু যেহেতু যুক্ত হবে দ্বিপরমাণু ত্রিযোজী, সুতরাং N2 এক মল N2 উৎপন্ন করার জন্য 6 ফ্যারাডের তড়িৎ লাগবে, অর্থাৎ 1 ফ্যারাডের তড়িৎ 1/6 মল নাইট্রোজেন উৎপন্ন করবে। এভাবে আমরা খুব সহজে তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারে যে পদার্থ উৎপন্ন হয় তার মল সংখ্যা বলে দিতে পারি, আর মল সংখ্যা থেকে পরমাণু সংখ্যা, অণু সংখ্যা ইত্যাদি খুব সহজে নির্ণয় করতে পারি। 1 মল অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন উৎপন্ন করতে কত ফ্যারাডের তড়িৎ প্রয়োজন? তো এই টাইপের অঙ্ক করার জন্য একটা খুব সূত্র একটা মনে রাখবে, যেমন 1 মল, যে সূত্রটা দিয়ে প্রায় অনেকগুলো অঙ্ক আমরা করতে পারবো। 1 মল N যোজ্যতা, মনে থাকবে কোন একটা আয়নের কোন একটা আয়ন পদার্থ যদি 1 মল হয় এবং যোজ্যতা যদি N হয়, তাহলে সেক্ষেত্রে তার তড়িতের পরিমাণ কত হবে? তড়িৎ হবে সমান প্রয়োজনীয় তড়িৎ হবে, যে তড়িৎটা লাগবে প্রয়োজনীয় তড়িৎ হবে N ইন্টু X ইন্টু N ইন্টু F, এই তড়িৎটার প্রয়োজন হবে। এইটা দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। আবার বলছি, তড়িৎ দ্বারে কোনো একটা N যোজ্যতা সম্পন্ন পদার্থের 1 মল যদি উৎপন্ন হয়, তাহলে মোট তড়িতের প্রয়োজনীয় তড়িৎ হবে X ইন্টু N ইন্টু F। আমরা চলে আসবো এখানে 1 মল অ্যালুমিনা, এই অ্যালুমিনা থেকে কি হয়? অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়, এই অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 মল থেকে কত মল উৎপন্ন হয়? 1 মল থেকে 2 মল উৎপন্ন হচ্ছে, তাই কি না বলো? আমরা যদি এই অ্যালুমিনা ভেঙে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন উৎপন্ন হয়, এটাকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে 1 মল থেকে কতটা উৎপন্ন হচ্ছে? 1 মল থেকে উৎপন্ন হচ্ছে 2 মল। তাহলে 2 মল অ্যালুমিনিয়াম আয়নের জন্য তড়িতের প্রয়োজন কত হবে? তড়িতের প্রয়োজন কত হবে বলো? তড়িতের প্রয়োজন সমান মল সংখ্যা ইন্টু আধান ইন্টু ফ্যারাডে। মল সংখ্যা কত? 2, আধান কত? 3 ইন্টু F সমান প্রয়োজনীয় তড়িতের যে প্রয়োজন সেটা হবে 6 ফ্যারাডে। খুব সহজে অঙ্কগুলো করে দিতে পারি, বোঝা গেল? আবার বলছি, এই লাইনটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো অঙ্ক তাৎক্ষণিক করে দিতে পারি, কারণ কোনো একটা পদার্থের যদি 1 মল তড়িৎ দ্বারে সঞ্চিত হয় বা উৎপন্ন হয়, ওই পদার্থটার যোজ্যতা যদি N হয়, তাহলে মোট তড়িৎ লাগবে X ইন্টু NF। এটাকে যদি আমি কুলম্বে করি, তাহলে F এর মানটা বসিয়ে দিলে কুলম্ব পাবো। এভাবে আমরা খুব সহজে কিন্তু অঙ্ক করতে পারি। তোমরা বলতে পারবে যে আমরা যে এই যে তড়িৎ বিশ্লেষণের আজকে যে পড়াটা পড়লাম, তাতে ফ্যারাডে এবং ইলেকট্রনের কোনো একটা ক্ষুদ্রতম আয়নের আধান কত হতে পারে? একটা ক্ষুদ্রতম আয়নের আধান কত? 1.4 গ্রাম N-3 আয়নের মোট আধান কত? এই টাইপের ছোটো ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। দেখো, এত গ্রাম N-3 আয়নের মোট আধান কত? তো আমরা 1.4 গ্রাম N-3 একে মলে কনভার্ট করব। আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14, তাহলে এত গ্রাম N-3 সমান 1.4 বাই এত মল হবে N-3। মল সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা জানি তাহলে আধানের পরিমাণ বা তড়িতের পরিমাণ কত হবে? তড়িতের পরিমাণ সমান মল সংখ্যা ইন্টু যোজ্যতা ইন্টু F। বোঝা গেছে? তাহলে মল সংখ্যা কত? 1/4/14, আর আধান কত? 3 ইন্টু F এর মান কত? 96,500 কুলম। এটা যদি ক্যালকুলেটরে চাপি, তাহলে এই মানটা আসবে 2.895 ইন্টু 10⁴ কুলম। খুব সহজে দেখো, এইটুকু একটু অঙ্ক আমরা শুধু এই লাইনটাকে মনে রাখার চেষ্টা করব, তাহলে যে কোনো অঙ্ক খুব চোখের নিমিষে হয়ে যাবে। তোমরা বলতে পারবে যে আমরা যে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক পেয়েছি এবং তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের সঙ্গে ফ্যারাডের সম্পর্ক আমরা পেলাম। ঠিক আছে, 1 গ্রাম তুলাঙ্ক, যে কোনো একটা পদার্থের 1 গ্রাম তুলাঙ্ক তড়িৎ দ্বারা উৎপন্ন করার জন্য কতটা তড়িতের প্রয়োজন হয়? 0.1 মল P2
O7 আয়নের আধান কত বলো তো? এটার আধান কি করে বের করব? যে এত মল এই আয়নটা আছে, এর আধান কত হবে? আমরা খুব সহজেই তো দুটো অঙ্ক দেখলাম, দু তিনটা অঙ্ক দেখলাম, দেখো কত সহজে করতে পারি। এত মল আয়নের আধান কত হবে? 0.1 মল P2O7 আয়নের আধান সমান মল সংখ্যা কত? 0.1 ইন্টু আধান কত? 4 ইন্টু ফেরাডে। ঠিক আছে, তাহলে 0.1 ইন্টু 4 ফেরাডের মানটা বসিয়ে দাও, 96,500 কুলম। তাহলে এটাকে যদি ক্যালকুলেটারে গুণ করি তাহলে উত্তরটা আমি লিখে রেখেছি, এটা হবে। খুব সহজে দেখো, বড় বড় অঙ্কগুলো আমরা খুব সহজে এরকম। অ্যালুমিনা থেকে 18 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কত ফ্যারাডের তড়িতের প্রয়োজন? আমরা এরকম দু একটা অঙ্ক করলাম, তো তোমরা এই অঙ্কটা করে উত্তর করবে তো, যে অ্যালুমিনা থেকে 18 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কতটা তড়িতের প্রয়োজন, প্রবলেমটা সলভ করবে। 1 মোল Cr2O7 আয়নকে ক্রোমিয়াম +3 বিজারিত করতে কত ফ্যারাডের তড়িৎ লাগবে বলো তো? এত মল Cr2O7 বিজারিত করতে কত ফ্যারাডের তড়িৎ লাগবে? আমরা কি করব, ধরো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে বিজারণ বিক্রিয়াটা লিখব, এবং এক্ষেত্রে বিজারণ বিক্রিয়া কী হবে? Cr+3, এখানে 2 হবে, 7 অণু অক্সিজেন, এদিকে 7 অণু জল তৈরি হবে। 7 অণু জল তৈরি হওয়ার জন্য উল্টো দিকে 14H+ তৈরি হবে। আমরা ব্যালেন্স দেখেছি এটা। এবার আধান যদি ব্যালেন্স করি, এদিকে 6+, এদিকে 14+, 2-, ফলে ব্যালেন্স করতে গেলে 6 ইলেকট্রন হবে। ফলে 1 মলকে বিজারিত করার জন্য দেখো 6 মল ইলেকট্রন লাগবে, আর আমরা জানি 6 মল ইলেকট্রন মানে 6 ফ্যারাডে। সুতরাং 1 মলকে বিজারিত করার জন্য, 1 মল Cr2O7 বিজারিত করার জন্য 6 ফ্যারাডের তড়িৎ লাগবে। দেখো অ্যান্সার আছে 6 ফ্যারাডে। ফলে আমরা বিক্রিয়াটা থেকে খুব সহজে বলে দিতে পারি কত মলকে বিজারিত বা জারিত করার জন্য, বা কত মল উৎপন্ন করার জন্য কত ফ্যারাডের তড়িৎ লাগবে। তড়িৎ রাসায়নিক কোষের ব্যবহারিক প্রয়োগ হলো ব্যাটারি। আমরা এবার ব্যাটারি নিয়ে কথা বলবো। আমরা জানি ব্যাটারিতে রাসায়নিক শক্তির বিনিময়ে আমরা তড়িৎ শক্তি পাই, এবং এই ধরনের ব্যাটারি তোমরা নিশ্চয়ই জানো তো, টর্চের ব্যাটারি। একসময় টর্চের ব্যাটারিতে আমরা ফেলে দিই, কেন? ব্যবহার করার পর টর্চের ব্যাটারি পুনরায় ব্যবহার করা যায় না। কিন্তু মোবাইলের ব্যাটারি ফেলো কি, ইনভার্টারের ব্যাটারি, এগুলাকে আমরা বারবার ব্যবহার করতে পারি। এই ব্যাটারিগুলো হলো তড়িৎ রাসায়নিক কোষের উৎকৃষ্ট ব্যবহারিক প্রয়োগ। আমরা সমস্ত ব্যাটারিগুলোকে দুটো ভাগে ভাগ করি। কিসের ভিত্তিতে? ব্যবহার করার ভিত্তিতে। যে সমস্ত ব্যাটারি ব্যবহার করতে করতে একসময় ব্যাটারির আভ্যন্তরীণ বিক্রিয়া নিঃশেষ হয়ে যায় এবং ব্যাটারিটা আমরা ফেলে দিই, তাদেরকে বলি প্রাইমারি ব্যাটারি, যেমন ড্রাই সেল। আর এক ধরনের ব্যাটারি আছে যেমন ইনভার্টারের ব্যাটারি, সেটাকে কিন্তু ব্যাটারি অভ্যন্তরে সংগঠিত বিক্রিয়া একসময় নিঃশেষ হওয়ার পর বাইরের থেকে যদি আবার তড়িৎ প্রবেশ করানো যায়, তাহলে বিক্রিয়ক পদার্থগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে, এবং সেই ব্যাটারিটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি। এদেরকে বলা হয় সেকেন্ডারি ব্যাটারি। এই দু ধরনের ব্যাটারি নিয়ে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রাইমারি ব্যাটারি নিয়ে কথা বলবো। প্রাইমারি ব্যাটারি। তো প্রাইমারি ব্যাটারির একটা গঠন আমরা দেখার চেষ্টা করব, কি কি অংশ নিয়ে প্রাইমারি ব্যাটারিটা তৈরি হয়। আমরা যদি দেখি, প্রাইমারি ব্যাটারির একটা যদি আমরা আভ্যন্তরীণ গঠন দেখি, তাহলে আমরা দেখতে পাবো এইরকম গঠন আছে। এটা একটা কার্বন দণ্ড, ঠিক আছে, যেটা ক্যাথোড হিসাবে আচরণ করে। আর এটা হলো জিঙ্কের পাত, যেটা অ্যানোড হিসাবে কাজ করে। বোঝা গেছে? এই পার্টগুলো আছে। এবং এটা কার্বন দণ্ড, একে ঘিরে একটা রাসায়নিক পদার্থ থাকে যেটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, মনে থাকবে। আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে কার্বন,
আর এখানে আর একটা রাসায়নিক পদার্থ থাকে যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড। এই হলো একটা ব্যাটারি, টর্চের ব্যাটারির আভ্যন্তরীণ গঠন। বোঝা গেছে? আমরা টর্চের ব্যাটারি যদি একটা আভ্যন্তরীণ গঠন দেখতে চাই তাহলে ভিতরে একটা মাঝ বরাবর কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ড থাকে যেটা ক্যাথোড হিসাবে কাজ করে। আর একদম বাইরের কভারটা যেটা জিঙ্কের পাত যেটা অ্যানোড হিসাবে কাজ করে। আর ক্যাথোডকে ঘিরে থাকে, সংস্পর্শে থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর কার্বন যেটা ক্যাথোড বিক্রিয়া অংশগ্রহণ করে। আর ক্যাথোড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পাশে একটা এই যে এটা আঠা জাতীয় পদার্থ অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড থাকে। ঠিক আছে? এই হলো একটা আভ্যন্তরীণ গঠন এবং এখানে রাসায়নিক বিক্রিয়ার বিনিময়ে আমরা তড়িৎ শক্তি পাই। আমরা দেখব এই জায়গাটাতে কি কি রাসায়নিক বিক্রিয়া ঘটে। যেমন অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? অ্যানোড বিক্রিয়া কি? এই যে জিঙ্কের তৈরি অ্যানোড, জিঙ্ক 2+ এটা অ্যানোডে এই বিক্রিয়াটা ঘটে এবং অ্যানোড থেকে উৎপন্ন ইলেকট্রন ক্যাথোডে যাবে এবং ক্যাথোডে গিয়ে যে বিক্রিয়াটা ঘটবে, ক্যাথোডের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাথোড বিক্রিয়া অংশগ্রহণ করে। ঠিক আছে? আর ইলেকট্রন যে বর্জন করলো, ফলে এক্ষেত্রে তৈরি হবে Mn2O3 প্লাস অ্যামোনিয়া প্লাস জল। এই বিক্রিয়াটা কিন্তু ক্যাথোডে ঘটে। বোঝা গেছে? এটাকে যদি ব্যালেন্স করি তাহলে 2 তাহলে সামগ্রিক বিক্রিয়া কী হবে বলো তো? অ্যানোড দ্বারা বর্জিত ইলেকট্রন ক্যাথোডে গেল, এখান থেকে আমরা রাসায়নিক বিক্রিয়া বিনিময়ে তড়িৎ শক্তি পাই। ফলে কোষ বিক্রিয়া কী হবে? কোষ বিক্রিয়া ইলেকট্রন কেটে যাবে, Zn MnO2 Zn2+ প্লাস Mn2O3 প্লাস NH3H2O। এই হলো সামগ্রিক বিক্রিয়া একটা টর্চের ব্যাটারি বা প্রাইমারি ব্যাটারিতে ঘটে। বোঝা গেছে? সেকেন্ডারি ব্যাটারি, যে ব্যাটারিগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি। ব্যাটারির অভ্যন্তরে সংঘটিত বিক্রিয়া একসময় নিঃশেষ হয়ে যায়, ফলে বাইরে থেকে তড়িৎ যুক্ত করে, বাইরে থেকে তড়িৎ প্রবেশ করিয়ে আমরা বিপরীত বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক পদার্থগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। ফলে বারবার রিচার্জ করে করে যে সমস্ত ব্যাটারি ব্যবহার করা যায় তাদেরকে আমরা বলি সেকেন্ডারি ব্যাটারি। আবার এই সমস্ত ব্যাটারির মধ্যে তড়িৎ সঞ্চিত থাকে বলে এদেরকে সঞ্চয়ক ব্যাটারিও বলা হয়। এই ধরনের সেকেন্ডারি ব্যাটারির উদাহরণ বলতে পারবে? এরকম সেকেন্ডারি ব্যাটারির উদাহরণ যেমন অ্যাডিশন সেল, ল্যাট অ্যাসিড সঞ্চয়ক কোষ। আমরা ওইরকমই একটা ল্যাট অ্যাসিড সঞ্চয়ক কোষের গঠন দেখব। ইনভার্টার, গাড়িতে এই সমস্ত ব্যাটারিগুলো আমরা ব্যবহার করে থাকি। এবং এর যদি মূল কাঠামোটা দেখার চেষ্টা করি তাহলে এরকম একটা বেকেলাইটের তৈরি পাত্রে, মনে রাখ বেকেলাইটের তৈরি পাত্রে কতগুলো সমান্তরাল লেডের পাত ব্যবহার করা হয়। এরকম সমান্তরাল লেডের পাত, খুব সরল গঠন, সমান্তরাল লেডের পাত। আর এই বেকেলাইটের পাত্রে লঘু সালফুরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হয় এবং এই বেকেলাইটের পাতগুলোর সাহায্যে এইভাবে অল্টারনেটিভলি ক্যাথোড আর অ্যানোড যুক্ত করা থাকে, ক্যাথোড অ্যানোড যুক্ত করা থাকে। ঠিক আছে? এটা ক্যাথোড আর অ্যানোড, এটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড। ঠিক আছে? এবং এটা চার্জ এবং ডিসচার্জ এই অবস্থার উপর নির্ভর করবে। এইভাবে একদম সরলীকরণ গঠন এবং এর এটা হলো একটা সেকেন্ডারি সেলের গঠন। আমরা এই ধরনের সেকেন্ডারি সেলের মধ্যে সংঘটিত বিক্রিয়াগুলো একবার দেখে নেব, কোন কম্পার্টমেন্টে কী ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। সরল, একদম সহজ মনে হবে। দেখো দেখি, এরকম একটা ব্যাটারির কথা যদি আমরা ভাবি তাহলে মোটামুটি আমরা ধরে নিব এর মধ্যে তিনটা কম্পার্টমেন্ট থাকে। ঠিক আছে? এই একটা অংশ, এর মধ্যে সালফুরিক অ্যাসিড লঘু দ্রবণ, সেটা ভেঙে গিয়ে H+ আর SO4 2-, এবং এই পার্টটা যেটা নেগেটিভ, আমরা ডিসচার্জ অফ যখন ব্যাটারি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায় সেই অবস্থায় সংঘটিত বিক্রিয়াটা দেখব। এবং এটাকে বলা হয়, আমরা যে ব্যাটারি, এটাকে বলা হবে ক্যাথোড
এবং এই পার্টটা যেটা পজিটিভ অংশ এটাকে বলা হবে অ্যানোড। অ্যানোড হিসাবে কাজ করবে। ডিসচার্জ যখন হবে তখন এই প্রান্তটা অ্যানোড হিসাবে কাজ করবে আর এই প্রান্তটা ক্যাথোড হিসাবে কাজ করবে। বোঝা গেছে? আমরা মেকানিজমটা দেখতে চাইছি যে একটা সেকেন্ডারি ব্যাটারির অভ্যন্তরে কি কৌশলে তড়িৎ উৎপন্ন হয়। দেখো এটা লেডের তৈরি, ফলে লেড ইলেকট্রন বর্জন করে Pb+2 তৈরি হবে, আর যেই দুটো ইলেকট্রন বর্জন করবে সেই দুটো ইলেকট্রন চলে যাবে এখানে। এখানে লোড দেওয়া আছে এই দিক দিয়ে। বোঝা গেছে আমার কথাটা? ইলেকট্রন চলে গেল, লেড প্লাস তৈরি হলো, সালফেট আয়ন এবার লেডের সাথে যুক্ত হয়, লেড সালফেট তৈরি হবে। এই বিক্রিয়াটা ক্যাথোডে ঘটবে ডিসচার্জের সময়। বারবার বলছি, ডিসচার্জ যখন হবে ব্যাটারিটা, তড়িৎ ক্ষরণ যখন হবে, ব্যাটারি থেকে যখন তড়িৎ শক্তি উৎপন্ন হবে বহির্বর্তনীতে যাবে, তখন এই ক্যাথোডে এই অংশটা, এই বিক্রিয়াটা সংঘটিত হবে। বোঝা গেছে? লেড জারিত হয়ে লেড প্লাস তৈরি করবে এবং লেড দ্বারা বর্জিত ইলেকট্রন ক্যাথোড দিয়ে অ্যানোডে চলে আসবে। অ্যানোডে চলে আসলো ইলেকট্রন, এবং অ্যানোডে থাকা লেড ডাইঅক্সাইড এই দুটো ইলেকট্রন এবং দ্রবণ থেকে H+ নিয়ে তৈরি করবে lead+2 আর জল। কত সহজ বলো? তাহলে ক্যাথোড দ্বারা বর্জিত ইলেকট্রন ডিসচার্জের সময় ক্যাথোড দ্বারা বর্জিত ইলেকট্রন বহির্বর্তনে দিয়ে চলে আসলো অ্যানোডে। অ্যানোডে থাকা লেড ডাইঅক্সাইড, বোঝা যাচ্ছে তো? অ্যানোডে থাকা লেড ডাইঅক্সাইড ওই দুটো ইলেকট্রন সঙ্গে H+ দ্রবণ থেকে নিয়ে lead+ আর জল তৈরি করলো। এই lead+ এবার সালফেট আয়নের সাথে যুক্ত হবে এবং তৈরি করবে লেড সালফেট। এইভাবে ক্যাথোড থেকে বহির্বর্তনীর মাধ্যমে অ্যানোডে ইলেকট্রনের ফ্লো হবে এবং আমরা তড়িৎ শক্তি পাবো। তাহলে এই জায়গাটাতে দেখো তো বিক্রিয়াগুলো যদি আমরা দেখি, অ্যানোড বিক্রিয়া কি হলো? অ্যানোডে যে বিক্রিয়াটা সংঘটিত হলো, লেড ডাইঅক্সাইড তার সাথে H+, তার সাথে SO4 তৈরি হলো লেড সালফেট আর জল। অন্যদিকে ক্যাথোডে যে বিক্রিয়াটা সংঘটিত হলো সেই বিক্রিয়াটা কি হলো? ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া লেড প্লাস সালফেট বিক্রিয়া করে তৈরি করলো, এক্ষেত্রে দুটো ইলেকট্রন দরকার হয়, তৈরি করলো লেড সালফেট আর ইলেকট্রন। ফলে এই কোষের সামগ্রিক যে বিক্রিয়াটা, সেই সামগ্রিক বিক্রিয়াটা কী হলো? খুব সহজে আমরা সব কিছু বলে দিতে পারি। আমি এখানে বোঝাবার চেষ্টা করেছি যাতে এটা মনে থাকলে খুব সহজে আমরা দীর্ঘদিন যাতে আমরা মনে রাখতে পারি যে এই কোষের মধ্যে সংঘটিত বিক্রিয়াটা আদতে কী ঘটে। লেড সালফেট আর জল, এই বিক্রিয়াটা সংঘটিত হয়। এই হলো সামগ্রিক কোষ বিক্রিয়া। আর এই হলো একটা সেকেন্ডারি ব্যাটারির মেকানিজম। অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়ার মাধ্যমে। মনে রাখবে যখন চার্জ হবে, ডিসচার্জ হওয়ার পর বিক্রিয়া যখন একদম শেষ হয়ে যাবে, যখন চার্জ হবে তখন এই বিক্রিয়াগুলো ঠিক বিপরীত বিক্রিয়াগুলো ঘটবে, একদম বিপরীত বিক্রিয়া। অর্থাৎ যখন ব্যাটারিটার চার্জিং হবে, যখন ব্যাটারিটার চার্জিং হবে তখন কিন্তু একদম এখন যা বিক্রিয়াগুলো ঘটলো তার ঠিক বিপরীত বিক্রিয়া ঘটবে। যেমন অ্যানোডে কী বিক্রিয়া ঘটবে চার্জিংয়ের সময়? একদম উল্টো বিক্রিয়া। অ্যানোডে যে বিক্রিয়াটা এখন ঘটলো তার ঠিক উল্টো বিক্রিয়াটা ঘটবে। কি ঘটবে? লেড সালফেট, মনে থাকবে কথাটা, এবং লেড সালফেট এই জায়গায় যেটা আর জল মিলে কি তৈরি করবে? লেড, উল্টো বিক্রিয়াটা শুধু উল্টে দিতে হবে। লেড ডাইঅক্সাইড তৈরি হবে, H+ তৈরি হবে, সালফেট 2- ইলেকট্রন তৈরি হবে। এবং ক্যাথোডে কোন বিক্রিয়াটা হবে বলো তো? ক্যাথোডের ঠিক উল্টো বিক্রিয়াটা হবে। লেড সালফেট কি করবে? ইলেকট্রন নিয়ে লেড আর SO4 তৈরি করবে। এই বিক্রিয়াটা ঘটবে একদম উল্টো, ডান দিক বাঁ দিক করে দিলেই এই বিক্রিয়াগুলো ঘটবে। ফলে মনে রাখবে সেকেন্ডারি ব্যাটারি থেকে বারবার রিচার্জ করে করে ব্যাটারিটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি। এ ধরনের ব্যাটারিতে যে তড়িৎচালক বলের মান প্রায় 2 ভোল্ট, এরকম ছোটা ব্যাটারি আমরা শ্রেণীর সময় যুক্ত করে 12 ভোল্টের আমরা তড়িৎচালক বল তৈরি করতে পারি। আর আগের যে ব্যাটারিটা আমরা পড়েছি প্রাইমারি ব্যাটারি, সেখানে তড়িৎচালক বলের মান 1.5 ভোল্ট। ফলে প্রাইমারি ব্যাটারিতে তড়িৎচালক বলের মান 1.5 ভোল্ট হয় এবং সেকেন্ডারি প্রায় 2 ভোল্ট, যেখানে ছোটা ব্যাটারিকে যুক্ত করে আমরা 12 ভোল্টের একটা ব্যাটারি তৈরি করতে পারি। তোমরা বলতে পারবে যে প্রাইমারি ব্যাটারির কথা যে বললাম, তো প্রাইমারি ব্যাটারিতে তড়িৎচালক বলের মান কত? জ্বালানি কোষ, আমরা জ্বালানি কোষ নিয়ে একটু প্রাইমারি ধারণা তৈরি করব এবং জ্বালানি কোষকে অনেক সময় বেকন সেলও বলা হয়। বেকন সেল, ঠিক আছে। এই জ্বালানি কোষ
এমন একটা কোষ যেখানে জ্বালানির সাহায্যে আমরা তড়িৎ শক্তি তৈরি করতে পারি। নিরবিচ্ছিন্নভাবে ওই কোষের মধ্যে যদি জ্বালানি সাপ্লাই করা যায় তাহলে তড়িৎ শক্তি পাওয়া যায়। অন্যান্য তড়িৎ রাসায়নিক কোষের তুলনায় জ্বালানি কোষের তফাৎটা হলো অন্যান্য তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কোষের অভ্যন্তরে রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে। এক্ষেত্রে কিন্তু বাইরে থেকে নিরবিচ্ছিন্নভাবে সাপ্লাই করা হয়। সাপ্লাই বন্ধ করলে তড়িৎ উৎপাদন বন্ধ হবে, ফলে এক্ষেত্রে তড়িতের অপচয় তুলনামূলক কম হয়। এ ধরনের জ্বালানি কোষের একদম সবথেকে উৎকৃষ্ট মানের জ্বালানি কোষের উদাহরণ হলো অক্সিজেন হাইড্রোজেন জ্বালানি কোষ, যেটা আমরা অ্যাপোলো বলে একটা মহাকাশযানে প্রথম একে অ্যাপ্লাই করে থাকি। আরও মিথেন জ্বালানি কোষ, মিথানল জ্বালানি কোষ আছে, যেখান থেকে আমরা জ্বালানি হিসাবে তাদেরকে ব্যবহার করে আমরা তড়িৎ তৈরি করতে পারি। বোঝা গেছে? ফলে সবথেকে আমরা যেটা বললাম মনে রাখবে, অ্যাপোলো যে মহাকাশযান, সেই মহাকাশযানে কিন্তু আমরা এই জ্বালানি কোষটা ব্যবহার করি, হাইড্রোজেন অক্সিজেন। ওরকমই হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের আমরা একটা মেকানিজমটা দেখব, কি করে তড়িৎ তৈরি হয়। খুব সহজ তো, তাই দেখতে পাচ্ছ। তাহলে জ্বালানি কোষের মধ্যে সাথে সাধারণ কোষের একটা পার্থক্য মনে রাখার চেষ্টা করবে। সাধারণ কোষের মধ্যে যেটা তড়িৎ রাসায়নিক কোষের অভ্যন্তরে কিন্তু রাসায়নিক পদার্থগুলো মজুদ থাকে, আর জ্বালানি কোষে কিন্তু বাইরে থেকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সাপ্লাই করা হয় এবং এর ফলে তড়িৎ তৈরি হয়। ওইরকম একটা জ্বালানি কোষ বলছি আমরা হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষ। তার একটু আমরা মেকানিজমটা দেখার চেষ্টা করব। খুব সরল, দেখো কয়েকটা কম্পার্টমেন্ট আছে, এই কম্পার্টমেন্টগুলোতে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। দেখো এই আছে, এর একটা কম্পার্টমেন্ট হলো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কম্পার্টমেন্ট। এখানে আমরা ক্ষার ব্যবহার করি, বোঝা গেছে। আর এই দিক দিয়ে একটা গ্রাফাইটের দণ্ড, মনে রাখবে এটা গ্রাফাইট দণ্ড। আর একটা গ্রাফাইট দণ্ড আছে এখানে, এটা অ্যানোড হিসাবে আচরণ করবে। অ্যানোড একদম সরলীকরণ গঠন, এবং এটা ক্যাথোড হিসাবে আচরণ করবে। এর মধ্য দিয়ে আমরা হাইড্রোজেন চালনা করব এবং অতিরিক্ত জল এই দিক দিয়ে বেরিয়ে আসবে। খুব সরলীকরণ গঠন। এবং হাইড্রোজেন চালনা করলে হাইড্রোজেন গিয়ে বিক্রিয়া ঘটাবে এবং হাইড্রোজেন গিয়ে ওএইচের সাথে বিক্রিয়া করে জল তৈরি করবে আর ইলেকট্রন তৈরি করবে। আর এই ইলেকট্রন চলে আসবে এইদিকে, বুঝতে পারছো? ইলেকট্রন আসবে, এই দিক দিয়ে অক্সিজেন সাপ্লাই করা হয় এবং এই অক্সিজেন আবার কি করবে? অক্সিজেন যে জলটা তৈরি হলো সেই জলের সঙ্গে আবার অক্সিজেন বিক্রিয়া করবে এবং সঙ্গে নিবে যে এই দিক থেকে আসা যে ইলেকট্রন, 4টা ইলেকট্রন বিক্রিয়া করবে এবং OH মাইনাস তৈরি করবে, যেটা আবার এখানে চলে আসবে। এই হলো ছোট্ট একটা সার্কিট। বোঝা গেল? বুঝতে পারলে? কি বুঝলে বলো তো? ছোট্ট একটা সার্কিট, এখান থেকে তড়িৎ তৈরি হচ্ছে এবং হাইড্রোজেন আর অক্সিজেন থেকে আমরা তড়িৎ তৈরি করছি। একদিক দিয়ে হাইড্রোজেন ঢুকলো, অ্যানোড কম্পার্টমেন্টে হাইড্রোজেন ঢুকলো এবং ওই কোষের মধ্যে থাকা ক্ষারের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হলো, সঙ্গে 4টা ইলেকট্রন উৎপন্ন হলো, জারণ বিক্রিয়া। বোঝা গেছে? এই যে ইলেকট্রন তৈরি হলো, পরিবাহী তার দিয়ে ইলেকট্রন চলে আসলো অ্যানোড কম্পার্টমেন্ট, ক্যাথোড কম্পার্টমেন্টে। এবং ক্যাথোড কম্পার্টমেন্টে থাকা, দেখতে পাচ্ছ, ক্যাথোড কম্পার্টমেন্টে থাকা যে অক্সিজেন, সেই অক্সিজেনের সঙ্গে জলের বিক্রিয়ায় OH মাইনাস তৈরি হলো এবং অ্যানোড থেকে বর্জিত ইলেকট্রন কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করলো। ফলে এইভাবে একটা ইলেকট্রন তৈরি, একদিকে ইলেকট্রন তৈরি হচ্ছে, ইলেকট্রনটা পরিবাহী তার দিয়ে অন্যদিকে যাচ্ছে এবং আমরা বিদ্যুৎ পাচ্ছি। অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া হবে বলো তো? যে অ্যানোডে বিক্রিয়া, হাইড্রোজেন OH-এর সঙ্গে বিক্রিয়া করবে এবং জল তৈরি হবে, সেই সঙ্গে 4টা ইলেকট্রন উৎপন্ন হবে। ঠিক আছে? এটাকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে এখানে 4 হবে, এখানে 2 হবে এবং এই 4 হবে। ঠিক আছে? ক্যাথোড বিক্রিয়া কি হবে? ক্যাথোডে আবার যে অক্সিজেন আছে, ক্যাথোড বিক্রিয়ায় অক্সিজেন জলের সঙ্গে বিক্রিয়া করবে, 2 অণু জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং 4 অণু আয়ন তৈরি করবে। সেই সঙ্গে কি করবে? এই ইলেকট্রনগুলো গ্রহণ করবে, বিজারণ বিক্রিয়া হবে এবং 4OH মাইনাস এই বিক্রিয়াটা সংঘটিত হবে
ক্যাথোডে। ফলে সামগ্রিক কোষ বিক্রিয়া কী হবে বলো তো? সামগ্রিক কোষ বিক্রিয়া এটা কেটে যাবে, ইলেকট্রন কেটে যাবে, ফলে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের বিক্রিয়ায়, এদিকে 4 অণু জল, এদিকে 2 অণু জল, 2 অণু জল তৈরি হবে। এইবার সামান্য একটা বিক্রিয়া, কিন্তু তার বিনিময়ে আমরা বেশ তড়িৎ পাই। ফলে এটা হলো জ্বালানি কোষের একটা আভ্যন্তরীণ গঠন, এবং এইভাবে অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়ার মাধ্যমে আমরা জ্বালানি কোষে তড়িৎ শক্তি পেয়ে থাকি। অপক্ষয়, অপক্ষয় ধারণা আছে। অপক্ষয়টা কী জিনিস? ক্ষয় হওয়া। আমাদের সাধারণত ধাতব পদার্থ আলো বাতাসের সংস্পর্শে রেখে দিলে ক্ষয় হয়, ধীরে ধীরে বায়বীয় জারণ নানা ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। কিছু কিছু ধাতু বাদ দিলে, যেমন প্লাটিনাম, গোল্ড, মার্কারি, এই সমস্ত ধাতু বাদ দিলে বাকি সমস্ত ধাতুই প্রায় পরিবেশে থাকলে নানাভাবে ক্ষয় পায়। এই ক্ষয় পাওয়ার ঘটনাটাকে বলা হয় অপক্ষয়। আর এই ধরনের অপক্ষয়ের সবথেকে উৎকৃষ্ট উদাহরণ হলো লোহায় মরিচা পড়া। এবং এই সমস্ত ঘটনাগুলো যে ঘটে তাতে কিন্তু ছোট ছোট তড়িৎ রাসায়নিক কোষের সৃষ্টি হয়। আমরা এখানে মূলত লোহায় যে মরিচা পড়ে সেই মরিচা পড়ার ঘটনাটা একটু আমরা মেকানিজমটা দেখব, কিভাবে লোহায় মরিচা পড়ে। ঠিক আছে? তো লোহায় মরিচা পড়ার জন্য আমরা এমনিতে লোহা মসৃণ মনে হলো, আদতে লোহা কিন্তু মসৃণ নয়, অমসৃণ, এবং লোহার মধ্যে অশুদ্ধ হিসাবে কার্বন থাকে। ফলে অসম উপাদানের জন্য এবং বিক্ষিপ্ত পৃষ্ঠতল হওয়ার জন্য লোহার পৃষ্ঠতলের সব জায়গায় কিন্তু সক্রিয়তা সমান নয়। ওরকমই একটা জায়গা, যে জায়গায় আমরা অ্যানোড অঞ্চল বলে থাকি, সেই জায়গায় কিন্তু লোহা বা আয়রন কি হয়? জারিত হয়ে যায়। বোঝা গেছে? আয়রন জারিত হলো, এবং আয়রন জারিত হওয়ার ফলে যে ইলেকট্রন তৈরি হলো, সেই ইলেকট্রন আরেকটা অঞ্চলে, যেখানে জলীয় বাষ্পের উপস্থিতি আছে, যেখানে অক্সিজেনের উপস্থিতি আছে, সেই জায়গায় অক্সিজেন গিয়ে কী করলো? যেই জায়গাটাকে আমরা কি বলি? ক্যাথোড অঞ্চল বলি। তাহলে আবার বলছি, আপাত দৃষ্টিতে লোহা মসৃণ মনে হলো, লোহা কিন্তু মসৃণ নয়, এবং এর পৃষ্ঠতলের সব জায়গায় সক্রিয়তা সমান নয়। এইরকম একটা অধিক সক্রিয় অঞ্চল, যাকে আমরা অ্যানোড অঞ্চল বলে থাকি, সেই অ্যানোড অঞ্চলটা কী হয়? অ্যানোড অঞ্চলের আয়রন জারিত হয় এবং ইলেকট্রন উৎপন্ন করে। ইলেকট্রন সেই লোহার মধ্য দিয়ে আরেকটা অঞ্চল খুঁজে পায়, যাকে আমরা ক্যাথোড অঞ্চল বলি, যেখানে জলীয় বাষ্প, বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন উপস্থিত থাকে। ফলে জলীয় বাষ্পের এবং অক্সিজেনের উপস্থিতি ছাড়া কিন্তু লোহায় মরিচা পড়তে পারে না। বিশুদ্ধ অক্সিজেনের উপস্থিতি ছাড়া লোহায় মরিচা পড়া সম্ভব নয়। এইভাবে ক্যাথোড অঞ্চলে কি ঘটে বলো তো? লোহা দ্বারা বর্জিত ইলেকট্রন ক্যাথোড অঞ্চলে অক্সিজেন এবং জলীয় বাষ্পে দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পে দ্রবীভূত হয় কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড থেকে উৎপন্ন হাইড্রোজেন এবং আয়রন দ্বারা বর্জিত ইলেকট্রন মিলে জল গঠন করে। এই ঘটনাটা ক্যাথোড অঞ্চলে ঘটে। ফলে অ্যানোড অঞ্চলে আয়রন দ্বারা বর্জিত ইলেকট্রন, ক্যাথোড অঞ্চলে এই বিক্রিয়াটা ঘটায়। আমার কথা বোঝা গেছে? ফলে এই বিক্রিয়াটাকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে এখানে কি হবে? এখানে 4, এখানে 2, আর এখানে 4, এই বিক্রিয়াটা ঘটবে। বোঝা গেছে? তাহলে কি ঘটলো বলো তো? লোহায় মরিচা পড়া, এখনও কিন্তু লোহায় মরিচা পড়া হয়নি। এখানে অ্যানোড অঞ্চলে এই বিক্রিয়াটা ঘটলো, ক্যাথোড অঞ্চলে এই বিক্রিয়াটা ঘটলো। ফলে আমরা যদি দেখি, তাহলে কি দেখবো বলো তো? অ্যানোড অঞ্চলে যে বিক্রিয়াটা ঘটলো, কি ঘটলো? এফি থেকে Fe2+ ইলেকট্রন। বোঝা গেছে আমার কথা? এক্ষেত্রে এই ইলেকট্রনটা হবে। অন্যদিকে ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে O2 তার সাথে হাইড্রোজেন যুক্ত হবে এবং তার সাথে ইলেকট্রন 2 মল জল তৈরি করবে। সামগ্রিকভাবে এই বিক্রিয়াটা ঘটবে। বোঝা গেছে? সামগ্রিকভাবে কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি, বোঝা গেছে? এবং এটা একটা ছোট ছোট তড়িৎ রাসায়নিক কোষ হিসাবে আচরণ করবে, এবং ছোট ছোট তড়িৎ রাসায়নিক কোষ হিসাবে আচরণ করলে এই বিক্রিয়াটা এখানে কিন্তু সংঘটিত হবে। বোঝা গেছে? সামগ্রিকভাবে এখানে একটা বিক্রিয়া ঘটবে। আয়রনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে, H+,
বিক্রিয়া করে তৈরি করবে Fe2+ প্লাস তৈরি হবে জল। এই বিক্রিয়াটা সামগ্রিকভাবে ঘটবে। বোঝা গেছে? কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু মরিচা যখন এই বিক্রিয়াটা ঘটার ফলে আয়রন যে উৎপন্ন হলো, এই আয়রন মনে রাখবে, আয়রন আবার কি করবে? আয়রন জলে দ্রবীভূত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, সেই সঙ্গে জলীয় বাষ্প মিলে তৈরি করবে মরিচা, Fe2O3NH2O সঙ্গে 4H+ তৈরি হবে। এটাকে আমরা মরিচা বলে থাকি। বাদামি বর্ণের একটা যৌগ মরিচা। ফলে লোহার মধ্যে মরিচা পড়ার এই হলো একটা কৌশল। দেখে নাও দেখি বোঝা গেল কি না? খুব সহজ আছে। তাহলে লোহায় মরিচা পড়া কিন্তু একটা তড়িৎ রাসায়নিক ঘটনা। এখানে ছোট ছোট তড়িৎ রাসায়নিক কোষ তৈরি হয়, যার একটা অ্যানোড অঞ্চল হিসাবে আচরণ করে আর একটা ক্যাথোড অঞ্চল হিসাবে আচরণ করে। অ্যানোড অঞ্চলে যা ঘটা জারণ বিক্রিয়া ঘটে, ফলে Fe+2 তৈরি হয়, এবং অ্যানোড অঞ্চল দ্বারা বর্জিত ইলেকট্রন ক্যাথোড অঞ্চলে গিয়ে জলীয় বাষ্প অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং জলে দ্রবীভূত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হয়, এবং এর ফলে উৎপন্ন Fe+3 আয়ন জলে দ্রবীভূত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের একটা যৌগ মরিচা তৈরি করে। আমরা লোহায় মরিচা পোড়ার কৌশলটা দেখলাম। তো লোহায় মরিচা পড়ে লোহা তো নষ্ট হয়ে যাবে, তাহলে আমাকে সংরক্ষণ করতে হবে। কি করে করা যাবে বলো তো? লোহায় মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি, তাই কিনা বলো? যেমন বার্নিশ করে বা রং করে বা আলকাতরা প্রলেপ দিয়ে, এটা একটা পদ্ধতি। এছাড়া আর পদ্ধতি জানা আছে তোমাদের? যেমন আমরা কি করতে পারি? দস্তা লেপন, গ্যালভানাইজেশন যাকে বলা হয়। যেহেতু লোহার চেয়ে জিঙ্ক বেশি সক্রিয়, ফলে লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া যায়, তাহলে লোহার আগে জিঙ্ক জারিত হবে এবং লোহা অপক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে। আবার আমরা লোহার উপর যদি Fe3O4 ফেরোসেফেরিক অক্সাইডের একটা পাত্র আস্তরণ দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু লোহার এই জারণটা আমরা বন্ধ করতে পারি। এছাড়াও মাটির নিচে যে জলের ট্যাঙ্ক বা মাটির নিচে জলবাহী বা তৈলবাহী পাইপ, সেটা কিন্তু মরিচা লাগার সম্ভাবনা থাকে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সেই ধরনের মাটির নিচে যে পাইপগুলো আছে, তাদের গায়ে আমরা ম্যাগনেসিয়ামের তার দিয়ে অন্তরিত করি। বোঝা গেছে? কারণ ম্যাগনেসিয়ামের সক্রিয়তা আয়রন অপেক্ষা অনেক বেশি, ফলে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম অ্যানোড হিসাবে আচরণ করবে এবং আয়রন ক্যাথোড হিসাবে আচরণ করবে। বোঝা গেছে? খুব ভালো একটা টেকনিক, মনে রাখবে যে মাটির নিচে যে তৈলবাহী পাইপ বা জলবাহী পাইপ আছে, যেটা আলো বাতাসের সংস্পর্শে আসার ফলে ভিজে মাটিটা তড়িৎ বিশ্লেষী হিসেবে কাজ করে, এবং এই জায়গায় কিন্তু মরিচা ধরার সম্ভাবনা থাকে। আমরা মরিচার হাত থেকে এই পাইপটাকে রক্ষা করার জন্য এর গায়ে আমরা কি করি? ম্যাগনেসিয়ামের তার অন্তরিত করি। এর ফলে কি হয়? ম্যাগনেসিয়াম অ্যানোড হিসাবে আচরণ করে আর আয়রনটা ক্যাথোড হিসাবে আচরণ করে, ফলে ম্যাগনেসিয়ামের জারণ ঘটে আর আয়রন মরিচার হাত থেকে রক্ষা পায়। বোঝা গেছে? কিছুদিন ব্যবহার করার পর ম্যাগনেসিয়াম তার নষ্ট হয়ে গেলে আবার নূতন তার অন্তরিত করা হয়। এইভাবে ম্যাগনেসিয়ামের সাহায্যে আমরা আয়রনকে প্রোটেক্ট করতে পারি। ম্যাগনেসিয়াম এখানে নিজেকে ধ্বংস করে দেয়, নিজেকে ক্ষয় করে দেয়। সেজন্য ম্যাগনেসিয়াম অ্যানোডকে বলা হয় স্যাক্রিফিশিয়াল অ্যানোড, উৎসর্গীকৃত অ্যানোড। সে নিজেকে উৎসর্গ করে দেয় আয়রনকে রক্ষা করার জন্য। এই জন্যই আমরা এই ম্যাগনেসিয়াম অ্যানোডকে বলা হয় স্যাক্রিফিশিয়াল অ্যানোড। মনে থাকবে তো? উৎসর্গীকৃত অ্যানোড। আর এর সাহায্যে যেহেতু ক্যাথোডটাকে সংরক্ষণ করা হয়, সেজন্য এই টেকনিকটাকে বলা হয় ক্যাথোডীয় সংরক্ষণ। বোঝা গেছে? তাহলে আমরা এই অপক্ষয়ের ক্ষেত্রে কি দেখলাম? লোহাকে যদি বাতাসে ফেলে রাখা যায়, তাহলে লোহা জল বাতাসের সংস্পর্শে এসে লোহার গায়ে বাদামি বর্ণের যে আস্তরণ পড়ে, সেটাকে আমরা মরিচা বলি। ঠিক আছে? তোমরা বলতে পারবে যে মরিচার সংকেতটাকে আমরা কিভাবে প্রকাশ করি? তো এই মরিচা থেকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি? বার্নিশ, রং করতে পারি, আলকাতরা প্রলেপ দিতে পারি, বা গ্যালভানাইজেশন করতে পারি, বা এইভাবে অন্তরিত ম্যাগনেসিয়াম তার দিয়ে আমরা লোহার জিনিসকে রক্ষা করতে পারি। আর এই হলো আমাদের তড়িৎ দর্শন চ্যাপ্টারের শেষ অংশ। আমার মনে হয় গোটা চ্যাপ্টারটাই ভিডিওগুলো ফলো করবে
এবং এই চ্যাপ্টারটা ভালো লাগবে। যথেষ্ট অঙ্ক আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্ক, তার সাথে ছোট ছোট থিওরি, সবগুলো জিনিস আমি আমার দিক থেকে কিন্তু আপ্রাণ বোঝাবার চেষ্টা করেছি। আমার মনে হয় তোমাদের কিছুটা যদি কাজে আসে তাহলে আমার এই চেষ্টাটা সার্থক হবে, এবং আমি চাই যে তোমাদের 100% উপকারে আসুক, এই প্রত্যাশা রেখে ক্লাসটা এখানে শেষ করছি।